প্রিয় দর্শক, আমি নাসিদ খন্দকার কেকা। আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি ভিডিওটি। আশা করছি সকলে ভালো আছে। যদিও ঠিক এই মুহূর্তে আমার চারপাশের অনেকের সাথে কথা বলে এবং অনেকের কথা শুনে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে আমরা অনেকেই ভালো নেই। তবে যারা ভালো আছেন তাদের জন্য শুভেচ্ছা রইল। আমি সবসময় বলি, আমাদেরকে সময় থেকে শিক্ষা নিতে হবে, ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। সেইটা আমরা অনেকেই হয়তো নেই না, যার কারণে সময় যত পরিবর্তন হয় ইতিহাসও কিন্তু বদলে বদলে যায়। আমি আজকে কথা বলতে চাচ্ছি, আমরা যেটাই করি না কেন, যেটাই বলি না কেন, আমার বক্তব্য বা আপনাদের বক্তব্য আমাকে বা আপনাদেরকে কিন্তু অবশ্যই পরিষ্কার করতে হবে। কারণ আমি যে বক্তব্য দিচ্ছি তার দায়িত্ব বা তার দায় কিন্তু আমার। আমি যদি আজকে এমন কিছু কথা বলি যেটা অন্যের মনে নেগেটিভ রিয়াকশন তৈরি হয় বা সেখান থেকে এমন কোনো পরিস্থিতি তৈরি হয় যেইটা সামগ্রিকভাবে সকলের জন্য নেতিবাচক প্রভাব নিয়ে আসে বা কোনো খারাপ পরিস্থিতি পরিবেশ তৈরি করে, সেইটার দায় আমি যেই হই না কেন, যে অবস্থানই থাকি না কেন, আমাকে নিতে হবে। কারণ আমি একজন প্রাপ্তবয়স্ক মানুষ। প্রথমত আমি সুস্থ মস্তিষ্কের অধিকারী এবং আমি এই পৃথিবীতে আমার বয়সকাল অনুযায়ী কিছু অভিজ্ঞতা অর্জন করেছি, যার ফলে এটা ধরে নেওয়া খুব সহজ যে আমার এমন কিছু অভিজ্ঞতা হয়েছে যাতে খুব সহজেই আমি অনুমান করতে পারি আমার এই কাজের বা কথার পরিণতি বা পরিণাম কি হতে পারে। আজকে আমি যদি পরিবারেও এমন কোনো কথা বলি যেটা আমার পরিবারের অন্য সদস্যকে কষ্ট দিচ্ছে, অপমানিত করছে, তার সম্মানহানি ঘটাচ্ছে, তার প্রতিফল কিন্তু আজ না হোক 5 বছর পরে আমি ঠিকই অন্যভাবে পাবো। এটা আমি দেখেছি এবং এটা পরীক্ষিত। ঠিক একইভাবে এই জিনিসটাই কিন্তু আমাদের সমাজে এবং রাষ্ট্রের ক্ষেত্রেও প্রযোজ্য। যেমন আমার অনেক ভিডিওতে আমার নিজের অভিজ্ঞতা বলতে গিয়ে আগেও আপনাদের আমি বলেছি, আমি যখন ল কলেজে আজ থেকে 22, 23, 24 বছর আগে ক্লাস করতাম রাতে, তখন আমার এলাকার বা অনেকেই বলেছেন যে মেয়েটা ভালো না, সে রাতের বেলা বাইরে বের হয়, রাতের বেলা বাড়ির বাইরে থাকে। ঘটনাটা এরকম ঘটলো, একটা সময় এসে কিন্তু আমি একজন আইনজীবী হিসাবে পরিচিত হলাম এবং তখন দেখা গিয়েছে সবচাইতে বেশি ওই মানুষগুলোই আমার কাছে এসেছেন। আমি তার জন্য কোনোভাবেই তাদেরকে দোষারোপ করছি না, কারণ আমি তখন না বুঝলেও আজকে বুঝি এটা মানুষের ধর্ম। আরেকজন মানুষের সমালোচনায় আমরা আমাদের জীবনের সবচাইতে বেশি পরিমাণ সময়গুলোকে ব্যয় করি, কিন্তু একবারও চিন্তা করি না ওই মানুষটা যে কাজটা করছেন সেই কাজটার পেছনে তারও নিজস্ব কিছু যুক্তি থাকতে পারে। এখন যারা আমার কাছে আসলেন পরবর্তীতে, তারা কিন্তু ওই সময়টা ভুলে গিয়েছেন এটা বলা যাবে না, কিন্তু তারা দেখলেন তখন আমার কাছে আসা তাদের জন্য দরকারি ছিল। এমন নয় যে আমি অনেক বড় একজন আইনজীবী, অনেক অভিজ্ঞ একজন আইনজীবী, কিন্তু কিছু কিছু বিষয় যেটা হয়তো তারা আমার কাছে খুব সহজেই জানতে পারছেন, একজন সিনিয়র আইনজীবীর কাছে গেলে তাদেরকে কিছুটা বেগ পেতে হতো। আবার ফিসের কথাটাও সেখানে একটা বড় বিষয় ছিল। আমি যেহেতু তাদের
পরিচিত জন, আমি তাদের পাশের বাড়ির মানুষ। কাজেই আমার কাছে আসলে কিন্তু আমাকে যে একটি নির্দিষ্ট পরিমাণ সম্মানই তাদের দেওয়া উচিত, এটা তারা কখনো মনে করেননি। এবং এই যে মনে না করা, এটাকেও আমি খারাপভাবে নিচ্ছি না। এটাও একটা আন্তরিকতার জায়গা। কিন্তু এই মানুষগুলো একবার যদি পেছনে ফিরে তাকাতেন, ওই মন্তব্যগুলো যদি আগে তারা না করতেন, তাহলে আমার জন্য তাদের গ্রহণযোগ্যতাটা আরো অনেকাংশেই বেশি থাকতো। কারণ আমরা মানুষরা আমাদের জন্য যারা কিছু করেন, অধিকাংশ মানুষ সেই কথাটা মনে রাখে। আমি নেগেটিভ ধারণা করতে চাই না। অনেকেই আছেন যে তার জন্য কেউ কিছু করলে সেটা পরবর্তীতে মনে তো রাখেনই না, বরঞ্চ যেই ব্যক্তিটি তার জন্য কিছু করেছিল সেই ব্যক্তিটি তার কাছে অনেক বেশি বিপজ্জনক হয়ে দাঁড়ায়, কারণ সে তার অতীতটা জানে। আবার অনেকে ওই ব্যক্তিটিরই ক্ষতি করার চেষ্টা করেন। যাই হোক, সেটা অন্য বিষয়। এখন আজকের বিষয়ে আসি। আমি বা আপনি, আমরা যে বক্তব্য দিচ্ছি তার পরিণতি নানাভাবে কিন্তু আমাদের পক্ষে বিপক্ষে যেতে পারে। আবার সেটা অনেক বড় পরিসরেও কিন্তু আমাদের সমাজ বা দেশের জন্য ক্ষতিকারক হতে পারে। আমি খুব সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে এখন কথা বলছি এই কারণে যে এই সময়টার বাইরে তো আমি নই। এই দেশটার বাইরের কোনো মানুষ কিন্তু আমি নই। আমার চারপাশে আমি ছোটবেলা থেকে যা দেখেছি, যা শিখেছি, সেটাকে অগ্রাহ্য করার ক্ষমতা বা মানসিকতা কোনোটাই আমার নেই। আমার ক্ষেত্রে পৃথিবীটাকে যেভাবে দেখা বা বোঝা সম্ভব, হয়তো আপনার পক্ষে সেটা নয়। আপনি কিভাবে কথা বলবেন, কিভাবে অন্যের সাথে আচরণ করবেন, বা আপনার কাজ কেমন হবে, সেটা যেমন অনেকাংশেই নির্ভর করে আপনার পারিবারিক শিক্ষার উপর, ঠিক একইভাবে আপনার সমাজ, আপনার পরিবার, আপনার দেশটাকে আপনি কিভাবে পরিচালনা করবেন, সেটাও কিন্তু আমাদের উপরই নির্ভর করে। আমাদের এমন কিছুই করা উচিত না যেটা আমার দেশের সাধারণ যে মানুষ তাদের চাওয়া পাওয়ার জায়গাটা থেকে একেবারেই অপোজিট একটা জায়গায় চলে যায়। আজকে যারা সরকারে আছেন বা যারা আজকে নেতৃত্বের পর্যায়ে আছেন, তাদের কথাগুলো যদি আপনি একবার চিন্তা করে দেখেন, তাহলে খুব সহজেই বুঝতে পারবেন কেন আমাদের বক্তব্যটা পরিষ্কার করা দরকার। এবং তারপরে আমি আপনাদের কাছে খুব সংক্ষেপে বলতে চাই যে কেন এই পরিষ্কার না করলে তার দায়টা বা দায়িত্বটা আপনার উপর বর্তায়। প্রথমে আমরা যে বিষয়টির কথা আলোচনা করতে পারি, এই যে একটি ছাত্র আন্দোলন শুরু হলো, আমরা অধিকাংশ মানুষ দেশের কিন্তু তাদেরকে সমর্থন করেছিলাম। তাদের প্রতি আমাদের সমর্থনটা যেভাবে পারি আমরা জানিয়েছিলাম। কারণ আমরা মনে করেছিলাম এটা একটি পজিটিভ আন্দোলন। এই আন্দোলনের ফলে আমরা যে এক ধরনের শোষণ বা বৈষম্যের মধ্যে রয়েছি, বা আমাদের চারপাশের সমস্ত কিছু ঠিকঠাক মতো চলছে না, যেভাবে চলার দরকার সেভাবে চলছে না, সেখান থেকে পরিবর্তনের একটি পরিবর্তিত অবস্থায় আসার জন্য আমরা তাদেরকে সমর্থন করেছিলাম। মানুষের এটা একটা ধর্ম, মানুষ বাঁচে আশা নিয়ে, এবং সেই আশাটা আজকে যে অবস্থায় আছি তার থেকে আরো একটু ভালো অবস্থায় যাওয়ার জন্য, আরেকটু উন্নত অবস্থায় যাওয়ার জন্য একজন সাধারণ মধ্যবিত্ত মানুষ সবসময় চেষ্টা করেন তার পরিবারের শান্তিটা আরেকটু কিভাবে বজায় থাকবে, তার পরিবারের যে সামান্য চাওয়াগুলো সেগুলো কিভাবে সে আরো দ্রুত ফুলফিল করতে পারবে,
এবং সে কিভাবে আরেকটু স্বস্তিকর জীবনযাপন করতে পারবে। একজন ভিক্ষুকও সকালে উঠে চিন্তা করে আজকের দিনটায় তার ইনকাম কেমন হবে, সে একটু বেশি শিক্ষা বা দান পাবে অন্যের কাছ থেকে, যার ফলে সে আরেকটু ভালো থাকবে। একজন শ্রমিক চিন্তা করেন তার কর্মপরিবেশটা কেমন করে আরো উন্নত হবে, কোন ধরনের মানুষ তার মালিক বা নিয়োগকর্তা হিসাবে আসলে তার জীবনের মানটা আরেকটু উন্নত হবে, তার পারিশ্রমিকটা বাড়বে। আরো যে কোনো পর্যায়ের মানুষ থাকুন না কেন, তারা কিন্তু সেটাই চিন্তা করে এবং সেই চিন্তাটা অবশ্যই একটি পজিটিভ চিন্তা। সেই চিন্তা থেকেই আজকের এই ছাত্র আন্দোলনকে আমাদের সমর্থন করা। সেই অবস্থাটা পার করে এসে আজকে যখন আমরা একটা অন্যরকম জায়গায় এসে পড়েছি, তখন আমরা কি দেখছি? আমাদের এই ছাত্ররা তারা তাদের নিজেদের মধ্যেই বিভিন্ন রকম বৈষম্যের কথা নিজেরাই বলছেন। এক গ্রুপ আরেক গ্রুপকে সহ্য করতে পারছেন না। তাদের মধ্যে যে কথাবার্তা চলছে বা যে ধরনের আচরণ তারা করছেন, তাতে কিন্তু মনে হচ্ছে না যে তারা ঐক্যবদ্ধভাবে একসময় এই আন্দোলনটা করেছিলেন। একজন সমন্বয়ক যিনি তার পদ থেকে সম্প্রতিকালে পদত্যাগ করলেন, যারা আহত ছাত্র তাদেরকে সাহায্য করার জন্য যে সংস্থাটি, সেই সংস্থার একটি পদ থেকে, এবং সেখানে তিনি কারণ দেখালেন তার ওখানে দেওয়ার মতো পর্যাপ্ত সময় না থাকা। এখন তিনি যে এই বক্তব্যটি দিলেন, তিনি কিন্তু বারবার বলেছেন আহত ছাত্রদের হয়ে, তাদের দাবি দাবা নিয়ে। এখন তার এত বড় কি সমস্যা এসে গেল যে দেখা গেল যে সে এই আন্দোলনের যারা মূল কাণ্ডারি, সেই আহত ছাত্রদের যারা জীবন বাজি রেখে আন্দোলনে তার পাশে দাঁড়িয়েছিল, তাদেরকে সাহায্য করা বা তাদের দাবিগুলো পূরণ করার ক্ষেত্রে সময় দিতে পারছেন না। তার এই বক্তব্যকে যদি আমি মেনে নিই, তাহলে বুঝতে হবে এই আন্দোলনের প্রতি তিনি সঠিকভাবে ডেডিকেটেড ছিলেন না। আবার এটা যদি ভাবি যে না, আন্দোলনটা তিনি ঠিকভাবেই করেছেন, তাহলে এটা বলতে হয় যে এখন কি তাহলে তার সব পাওয়া হয়ে গিয়েছে? এই আহত ছাত্রদের প্রতি কি তার কোনো দায় দায়িত্ব নেই? সম্প্রতি আমরা দেখেছি যে দেশের সংবিধান পরিবর্তনের কথা আজকে সরকার ভাবছেন। তারা কি বলছেন? অসাম্প্রদায়িক এই কথাটি তারা রাখবেন না এবং তারা গণতন্ত্রকে রাখবেন। গণতন্ত্র বলতে তারা কি বুঝছেন, এটা কিন্তু তাদের কথায় বা কাজে বোঝা যাচ্ছে না। গণতন্ত্রের মূল কথা হচ্ছে সকল ধরনের মত, সকল ধরনের পদ তাদের নিয়মের অধীনে কথা বলার, কাজ করার নিজস্ব অধিকার থাকবে। এখন আজকে যে আপনারা ছাত্রলীগকে নিষিদ্ধ করলেন, ভালো কথা, তারা অনেক খারাপ কাজ করেছে, কিন্তু আওয়ামী লীগকেও নিষিদ্ধ করতে চাইছেন। এই কথাটা তো আমাদের কোনোভাবেই নতুন করে বলার দরকার নেই যে আওয়ামী লীগের ৫ থেকে ৬ কোটি সমর্থক এদেশে রয়েছে। ৩৫% ভোট তারা পায় সবসময়, এবং সেটা হিসাব করলে কত হয় একটু চিন্তা করে দেখলেই সেটা বোঝা যায়। তো একটি দেশের জনসংখ্যা যদি ১৮ কোটি হয়, সেখানে তার ৩৫% জনগণকে, ৩৫% ভোটারের মতামতকে আপনি দাম না দিয়ে তার সমর্থিত দলটিকে আপনি নিষিদ্ধ করছেন। আমি এর আগেও বলেছি, কাউকে যখন তখন আমরা অপরাধী হিসাবে গণ্য করতে পারি না। তাকে একটি সুষ্ঠু বিচারের মধ্যে দিয়ে আমাদের প্রমাণ করে দিতে হবে যে ওই দলটি একটি সন্ত্রাসী দল বা একটি খারাপ মানুষদের দল এবং তারা দেশের জন্য বিপজ্জনক। এবারে
এই মানুষগুলোকে আপনি কোনো বিচারের আওতায় এই ৬ মাসে আনতেই পারলেন না। আপনি কি করলেন? আপনি যেখানে দেখলেন আওয়ামী লীগ বা ছাত্রলীগ, যুবলীগ যাকেই যেখানে দেখছেন, ইভেন নারীদেরকে পর্যন্ত আপনারা হেনস্থা করছেন, তাদের কাউকে কাউকে মেরে ফেলছেন, খুন করছেন, কাউ কারো কারো বাড়ি ধ্বংস করছেন, ভাঙচুর করছেন। এটা কি গণতন্ত্রের লক্ষণ? আমি বলেছি মানুষ সবসময় ভালো অবস্থার দিকে যেতে চায়। আজকে তারা যে অবস্থায় আছে তার থেকে অনেক ভালো অবস্থায় যাওয়ার জন্যই তারা চেষ্টা করে। আমরাও ভালো থাকার জন্য, ভালো কিছু পরিবর্তন আসার জন্যই নতুন করে আপনাদের কথা অনুযায়ী এই স্বাধীনতাকে মেনে নিয়েছিলাম। যদি দেখতাম যে হ্যাঁ সত্যি আপনারা এই স্বাধীনতাকে সত্যি মনে করে আপনারা এমন কিছু করছেন যা আগের সরকার করেনি, বা যা আগের সরকারের যা ভুল ছিল সেটাকে ভুল প্রমাণিত করতে সফল হয়েছে, তাহলে এই কথাগুলো আসতো না। গত ২ দিন আগে এই যে ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িটি আপনারা ভাঙচুর করলেন, এবং তারপর থেকে দেশের বিভিন্ন জেলায় জেলায় আপনারা যে তাণ্ডব চালাচ্ছেন, এটা কি গণতন্ত্রের লক্ষণ? এটা কি ইসলামের কাজ যে আপনি জোর করে বুলডোজার চালিয়ে অন্যের জায়গায় আপনি সবকিছু ভেঙে চুরে দিলেন এবং সেখানে আপনি মসজিদ নির্মাণ করলেন? আল্লাহ তো শুধু মসজিদটাই দেখবেন না, তিনি যদি সত্যি একজন শ্রেষ্ঠ বিচারক হন, তিনি যদি সত্যি মানুষের হাজারিটা বুঝতে পারেন, তাহলে তিনি অবশ্যই বিচার করে দেখবেন যে আপনারা যে কাজটা করছেন সেটা কতটুকু সঠিক। আপনারা বলছেন ফ্যাসিবাদের আতুর ঘর ধ্বংস করে দিচ্ছেন। প্রথমত, একটি বাড়িকে ধ্বংস করলেই সেই বাড়িটিকে নিয়ে মানুষের যে মনোভাব, মানুষের যে আবেগ, মানুষের যে শ্রদ্ধাবোধ, সম্মানবোধ, সেটাকে আপনি কোনোদিনও ধ্বংস করতে পারবেন না। ৩২ নম্বর থাকবে সকলের মনের ভেতরে। অন্তত এই ৫-৬ কোটি মানুষের মনের ভেতরে ৩২ নম্বর আছে, এবং ৫-৬ কোটি মানুষের মনটা সেদিন ভেঙে চুরে গিয়েছিল যেদিন ৩২ নম্বরকে আপনারা বুলডোজার দিয়ে ভেঙে ঘুরিয়ে দিলেন। আল্লাহকে এই মানুষগুলোর মন ভাঙার যে কষ্ট, তাদের যে হাজারি, একজন আরেকজনকে গোপনে যোগাযোগ করে তারা যে কিভাবে কাঁদছেন, সেই কথাটা কি একবারও বিবেচনা করবেন না? আপনারা সেটা ভাবেন? আপনারা তো আমাদের সাধারণ মানুষের চাইতে নিজেদেরকে অনেক বেশি জ্ঞানী, আলেম মনে করেন। আপনারা একবার বিচার করে দেখবেন। আসলে এই বিষয়গুলো ধর্মের সাথে সংশ্লিষ্ট নয়। আপনারা চূড়ান্ত প্রতিশোধ স্পৃহা, এক চূড়ান্ত ধ্বংসযজ্ঞে মেতেছেন। আপনারা আমাদের দেশের যে স্বাধীনতাকামী মানুষ, তাদের মুখোমুখি এসে দাঁড় করেছেন নিজেদেরকে, এবং আপনারা নিজেরাই প্রমাণ করেছেন যে এই দেশের প্রতি আপনারা কতটা দায়বদ্ধ। আপনারা এই দেশের ফ্যাসিবাদ নির্মূলের কথা বলেন। এই জায়গাটাই আমি বলতে চাই, তাহলে পরিষ্কার বক্তব্য দিন। আপনাদের এই কার্যকলাপগুলো, এইটা কি খুব গণতন্ত্রের লক্ষণ? ফ্যাসিবাদের প্রধান আসামি শেখ হাসিনা, তিনি গণহত্যা করেছিলেন। আমি স্বীকার করছি তার বিচার হওয়া উচিত, এবং আপনারা কেন, বাংলাদেশের মানুষ তার বিচার দেখতে চায়, কিন্তু সেই বিচারটি হতে হবে অবশ্যই সুষ্ঠু বিচার। একজন অভিযুক্ত যা যা অধিকার প্রাপ্য তাকে তা দিতে হবে, এবং সেগুলো না দিয়ে আপনি নির্বিচারে যেটা করছেন সেটা কি গণহত্যা নয়? সেদিন আমরা দেখেছি যে আপনারা বুলডোজার দিয়ে, হাতুড়ি দিয়ে একের পর এক ধ্বংসযজ্ঞে মেতে উঠেছেন, অথচ আমাদের সেনাবাহিনী
তারা নিশ্চুপ ভূমিকা পালন করছে। একটি সেনাবাহিনীর প্রধান দায়িত্ব কি? তার প্রধান দায়িত্ব যে দেশের সেনাবাহিনী সেই দেশের সাধারণ মানুষকে রক্ষা করা, সর্বোপরি সেই দেশের সংবিধানকে রক্ষা করা, সেই দেশের জাতীয় ঐতিহ্যকে রক্ষা করা। যে সেনাবাহিনী সেটা করতে পারে না, সে সেনাবাহিনীর তো জনসমর্থন থাকার কথা না। এর মধ্যে আমরা জানলাম যে বর্তমানে যে সরকার তারা ৩২ নম্বর ভাঙাকে অনভিপ্রেত বলে মন্তব্য করেছেন। অনভিপ্রেত বাক্যটি দিয়ে এই সরকার কি বোঝাতে চেয়েছেন পরিষ্কার করে বলা উচিত। এটা যদি অনভিপ্রেত হয় তাহলে তাৎক্ষণিকভাবে সরকার কেন ব্যবস্থা নিল না? কোথায় গেল সরকারি গোয়েন্দা সংস্থা? যখন ভাঙা হচ্ছিল তখন তো ওখানে সরকারেরও কিছু মানুষ যুক্ত ছিল, তাহলে তখন কেন ব্যবস্থা নেওয়া হলো না? আজকে কথার কথা বলে আমাদের তো জগা খিচুড়ি বুঝানোর চেষ্টা করলে হবে না। আমরা তো কিছুটা হলেও জ্ঞান বুদ্ধি মাথায় রাখি। আমরা হয়তো সকলে নোবেল প্রাইজ পাইনি, সকলে বড় বড় এনজিওর প্রধান না, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক না, কিন্তু কিছু বুদ্ধি আমাদের মাথাতেও আছে। সেদিন যে পরিস্থিতিতে তারা কিছুই করতে পারলো না, এমনকি সেনাবাহিনীও কিছু করতে পারলো না, পরবর্তীতে তারা জানালো এটা খুবই অনভিপ্রেত। সেই পরিস্থিতিটা কি কিছুক্ষণের মধ্যে তৈরি হয়েছিল? এটা একটি ভিডিওর মাধ্যমে ডাক দেওয়া হয়েছিল। তারপরে একজন মানুষই ফেসবুক পোস্ট দিয়ে সকলকে এই কাজের জন্য উদ্বুদ্ধ করেছিল এবং তারপরে নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে ওই জায়গাটায় ধ্বংসযজ্ঞ চালানো হয়েছিল। তারপরেও আপনারা কিছু করতে পারেননি। আপনাদের এখন সেটা অনভিপ্রেত মনে হচ্ছে, কারণ আপনারা করতে চাননি, কারণ আপনারা মুখে যা বলেন সেটা আপনাদের মনের কথা না। আপনাদের বক্তব্য পরিষ্কার করুন। আপনারা ফ্যাসিবাদের সমালোচনা করছেন, ফ্যাসিবাদের বিচার করার জন্য লাফালাফি করছেন, কিন্তু আপনারা কি গণতান্ত্রিক? আপনাদের সরকার গঠন করা হয়েছে একটি সুষ্ঠু নির্বাচন দেওয়ার উদ্দেশ্যে। সে ব্যাপারে আপনাদের মনে হয় আগ্রহ খুবই কম। আপনাদের প্রধানতম উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত, বাংলাদেশের পতাকা, বাংলাদেশের মানুষকে কিভাবে অসম্মান করা যায়। আপনারা ৩২ নম্বরে প্যালেস্টাইনের ফ্ল্যাগ লাগিয়েছেন, আইএসএস এর ফ্ল্যাগ লাগিয়েছেন। প্যালেস্টাইন একটি দেশ, তাদের জন্য আমরা একটা আবেগ ধারণ করি, এটা সত্যি। কিন্তু প্যালেস্টাইন বলতে আপনারা যা বোঝাচ্ছেন সেটা তো হামাসের মতো মনোভাব দেখাচ্ছেন আপনারা। এইটাকে আমরা বুঝি না। আর আপনারা আইএসএর ফ্ল্যাগ কেন ওড়াচ্ছেন? বাংলাদেশে তো হিজবুত তাহরির এখনো নিষিদ্ধ। তাহলে আমরা কিসের ইঙ্গিত পাচ্ছি? আপনাদের বক্তব্য পরিষ্কার করতে হবে। আপনারা দল গঠন করেছেন, আপনারা নির্বাচনে যাবেন, কিন্তু নির্বাচনে যাওয়ার আগে আপনাদেরকে পরিষ্কার করে বলতে হবে আপনারা কি চান, আপনাদের কি লক্ষ্য, আপনাদের কি উদ্দেশ্য, আপনারা কার দ্বারা নিয়ন্ত্রিত। যখন আপনারা ছাত্র আন্দোলনের ডাক দিয়েছিলেন তখন যদি আপনারা বলতেন আপনারা ৩২ নম্বর ভেঙে দেবেন, আপনারা সংবিধান থেকে অসাম্প্রদায়িক এবং অন্যান্য জিনিসগুলোকে বাদ দেবেন, আপনারা এই ধরনের নারকীয় হত্যাযজ্ঞ ধ্বংসযজ্ঞ চালাবেন, তাহলে কি মানুষ আপনাদের সমর্থন করত? শেখ হাসিনার গণহত্যা আপনারা সহ্য করতে পারছেন না, তার বিচারেরও ব্যবস্থা করতে পারছেন না। আপনারা বলছেন হাজারে হাজারে ছাত্র জনতাকে তিনি খুন করেছেন। ভালো কথা, তাহলে আপনাদের
ভেরিফাইড পেজ থেকে কেন বলা হয় যে 862 জন বা 800 এতজন মানুষ হত্যা হয়েছে? আপনারা তো 2000 জন মানুষেরও হিসাব দিতে পারেননি, কিন্তু আপনারা জানেন যে কতজন পুলিশ হত্যা হয়েছে। আপনারা সব জানেন, কিন্তু কথা বলার সময় আপনারা আপনাদের যেটা সুবিধাজনক মনে হয় সেটা বলেন। আপনারা অন্যকে বোকা বানান। এই বোকা বানানোর সংস্কৃতি আপনাদেরকে বন্ধ করতে হবে। যা চান সোজা কথায় পরিষ্কারভাবে আপনাদের বক্তব্য উপস্থাপন করুন। তারপরে আমরা ভেবে দেখব যে আপনাদেরকে কতটা বিশ্বাস করা যায়। আমরা এই 52-53 বছর বাংলাদেশকে আমাদের ভেতরে ধারণ করেছি। আমরা এই দেশের মানুষ আপনাদেরকে বিশ্বাস করেছিলাম আমাদের সন্তান সম জ্ঞান করে। এখন মনে হয় এই ধরনের সন্তান না থাকাই ভালো। যারা খুব গর্ব করে বলেন আমার সন্তান আছে, আমি বুঝতে পারি সন্তানের জন্য কতটা আবেগ অনুভূতি কাজ করে। আপনার একজন সন্ত্রাসী, একটা জঙ্গি, একটা বদমাইশ সন্তানের জন্য দয়া মায়া ভালোবাসা থাকতে পারে, কিন্তু আমার মতো অনেকেই এখন মনে করেন যে এই ধরনের সন্তান না থাকাই ভালো। আবার আজকে থেকে আমাদের সেনাবাহিনী শুরু করছেন ডেভিল হান্ট মিশন। এখন ডেভিল কারা? আপনার ভাষায় তো ডেভিল বলতে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সমর্থনকারী। আমার ভাষায় তো ডেভিল অন্য কেউ, যারা ধর্মকে নিয়ে ব্যবসা করে, যারা নিজের সুবিধা পাওয়ার জন্য দেশটাকে ফাঁসির দোতে ঝুলায়। আমার কাছে তো ডেভিল তারা। একমাত্র যখন আপনারা এই ডেভিলদেরকে ধরে ধরে বের করবেন, তখনই বোঝা যাবে যে আপনাদের ডেভিল হান্টের যে উদ্দেশ্য সেটা আসলে কি। তাদের বক্তব্যটা পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি। ডক্টর ইউনূস অনেক কথা বলে প্রধান উপদেষ্টা হলেন। তিনি বললেন জনগণ না চাইলে তিনি থাকবেন না। আবার তিনি বললেন ছাত্ররাই তার নিয়োগকর্তা। এখন নিয়োগকর্তাদের তিনি কিছু বলতেও পারছেন না। ক্ষমতার লোভটা তাহলে কতদূর যেতে পারে? তিনি বললেন জনগণের জন্য অনেক কিছু করার জন্য তিনি এসেছেন। প্রথমেই তিনি কি করলেন? নিজের মামলাগুলো তুলে নিলেন। তারপরে তিনি নিজের যে কর মওকুফ করে নিলেন এবং তিনি গ্রামীণ ব্যাংকেরও 5 বছরের কর মওকুফ করে নিলেন। কিন্তু বাংলাদেশের মানুষের উপর আরো ভ্যাটের টাকা যুক্ত হলো। আপনার এই যে বড় বড় কথা, আপনার এই যে বড় বড় দিক নির্দেশনা, আপনার এই যে তুচ্ছ তাচ্ছিল্য করা সাধারণ মানুষের চিন্তা ভাবনাকে, অন্য রাষ্ট্রনেতাদেরকে, তার ফলাফল কি? আপনার বক্তব্য আপনি পরিষ্কার করেন। তারপরে যদি দেশের মানুষ মনে করে যে তারা আপনাকে, আপনার এই যে ফ্যাসিস্ট দল, এই যে জঙ্গি বাহিনী, এদেরকে ভোট দিয়ে তারা আবার সরকারে নিয়ে আসবে বা আপনাদেরকে আরো 25 বছর এভাবেই নির্বাচন ছাড়া ক্ষমতায় রাখবে, আপনারা থেকে যান। তো তার আগে একবার পরিষ্কার বক্তব্য দিয়ে দেখেন যে আপনাদের পক্ষে কত পার্সেন্ট লোক থাকে। আপনারা যত বেশি নির্যাতন করবেন, জুলুম করবেন, অত্যাচার করবেন, অন্যায় করবেন, অবৈধভাবে আইনকে ব্যবহার করবেন, মানুষের ক্ষোভ কিন্তু তত বাড়বে। কারণ দেয়ালে যখন পিঠ থেকে যাবে তখন প্রতিরোধ ছাড়া আর কোনো উপায় থাকবে না। অলরেডি কিন্তু প্রতিরোধ হচ্ছে। গাজীপুরে প্রতিরোধ হয়েছে, অন্যান্য জায়গায় প্রতিরোধ শুরু হয়েছে। এই খণ্ড খণ্ড প্রতিরোধ যখন ঐক্যবদ্ধ হবে, তখন কিন্তু খুব কষ্টকর হয়ে যাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা। সময় মতো সাবধান হয়ে যান। জনরোষ আপনারা দেখেছেন 5ই আগস্টে।
কিন্তু সেটা ছিল আপনারই কথা মতো মেটিকুলাস ডিজাইন, এবং তার ফলাফল যে কি হয়েছে সেটা তো আপনি খুব ভালোভাবেই জানেন। এই কথাটা বলেই কিন্তু আপনি সবচাইতে বেশি ধরা খেয়েছেন। নিজের বক্তব্যটা পরিষ্কার যদি না করেন, কোনো না কোনো মুহূর্তে সেটা বের হয়ে আসবেই। আমাদের সকলের উচিত আমাদের বক্তব্য, আমাদের কথা পরিষ্কার কথা করা। এই যে যারা কথা বলছে, আপনাদের সমালোচনা করছে, তাদেরকে আপনারা সমূলে নির্বংশ করে দেওয়ার চেষ্টা করছেন। তাহলে সেটা কি গণতন্ত্রের উদাহরণ? সাংবাদিকদের প্রকাশ্যে থ্রেট করা হচ্ছে যে কোনোভাবেই এই বৈষম্য বিরোধী ছাত্রদের সম্পর্কে বা এই সরকার সম্পর্কে এদের বিরুদ্ধে কিছু লেখা যাবে না। সেটাই কি গণতন্ত্রের লক্ষণ? আপনারা তো প্রথমেই আক্রমণ চালিয়েছেন সাংবাদিকদের প্রতি। আমাদেরকে অবশ্যই সচেতন হতে হবে। আমরা যদি পরিষ্কার কথা না বলি, মানুষ কিন্তু কিছুক্ষণের জন্য আমাদেরকে বিশ্বাস করবে। তারপরেই তারা যখন আমাদের প্রকৃত উদ্দেশ্য এবং গোপন করা আমাদের মনোভাব বুঝতে পারবে, তখন শুধু আমাদের প্রতি তাদের ঘৃণাই জন্মাবে। আমরা যখন যেখানে যে অবস্থায় থাকি, আমাদের যা বলার, আমাদের যা ব্যাখ্যা বিশ্লেষণ করার, সেটা পরিষ্কার করে করি, তাহলেই একমাত্র আমরা ভবিষ্যতে নিজে যেমন পরিষ্কার থাকতে পারবো, তেমন আমার চারপাশটাকে ভালো রাখতে পারবো। এখন আমার যদি উদ্দেশ্য হয় যে একটা অরাজকতার সৃষ্টি করে আমি সুবিধা নিব এবং অন্যদের জীবনটাকে অতিষ্ঠ করে তুলব, সেটা কিন্তু কোনোভাবেই সম্ভব না। সৃষ্টিকর্তার বলেন আর প্রকৃতির বলেন, একটা প্রতিরোধ বা এক ধরনের বিচার, এটা কিন্তু থেকেই যায়। এটাকে কখনো আমরা যতই শক্তিধর ক্ষমতাশালী হই না কেন, অস্বীকার করা যায় না। আসুন আমরা সকলেই আমাদের কথায়, কাজে এবং আমাদের আচরণে পরিষ্কার থাকি। অন্যের সাথে কখনোই যেন আমরা আমাদের মুখোশ পরা একটা দিক কখনো উন্মোচিত না হয়। কারণ এই যে মানুষের সাথে মানুষের যোগাযোগ, এই যে সম্পর্ক, সেটা এখন পারিবারিক, সামাজিক বা রাষ্ট্রীয় যেটাই হোক, প্রতিটা সম্পর্কের ক্ষেত্রে পরিষ্কার থাকা কিন্তু অত্যন্ত দরকার। আমি আশা করছি এতক্ষণ আমার ভিডিওটায় আপনারা আমার সাথে ছিলেন। আমার চ্যানেলটার অলরেডি অনেকটাই ক্ষতি করা হয়ে গিয়েছে। এত রিপোর্ট দিয়ে আমার ভিউজ একবারে কমে গিয়েছে। আমি আশা করব যারা আমার ভিডিওটা দেখবেন, তারা যদি ভালো লাগে কমেন্টস করুন, লাইক শেয়ার করুন এবং প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এই ধরনের পরিস্থিতিতে সকলেই নিরাপদে থাকার চেষ্টা করুন। এখন সময় এসেছে শুধু নিজের জন্য না, নিজের দেশটার জন্য, নিজের সমাজের জন্য কিছু করার। আসুন আমরা সেই কাজটাই করি।